আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি খবর সবার? আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মমতা মুশতারি আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকশো বছর পরে একটা দৈনন্দিন ভ্লগ বা ভিডিও নিয়ে। তাই না বলুন? সেরকমই মনে হচ্ছে। আসলে সপ্তাহখানিক হলো যশোরের শীতের তীব্রতা এত, আপনারা যারা পেপার বা খবর টবর পড়েন বা দেখেন তারা হয়তো নিশ্চয়ই জেনেছেন সারা বাংলাদেশের ভিতরে সর্বনিম্ন তাপমাত্রা চলছে যশোরে। এই জন্য না একেবারে শীতে আমাদের জনজীর্ণ অবস্থা। তো যাই হোক, সমস্ত কিছুটা পার করে উতরে এখন একটু হালকা হয়েছি, শীতটা যেন মানিয়ে নিতে শিখেছি এই অবস্থায়। তো আজকের ভিডিও শুরু করছি সকাল 9টা থেকে। আজ রান্না করেছিলাম বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সাদা বউয়া। যারা ভিডিও দেখেছেন তারা তো জানেনই এটা কতটা পছন্দের। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে সকালের রান্নাবাড়া করতে। তো আজ আমি কিছু পাবদা মাছ বের করে নিয়েছি। পাবদা মাছগুলো আপনারা তো দেখেছেনই, গতদিন কর্তামশাই বাজার থেকে অনেকগুলো মাছ কিনেছিল, কিন্তু সেই মাছগুলো না সময়ের অভাবে কুটে রাখতে পারিনি। আর সাধারণত আমি পাবদা মাছটা কুটে রাখি না, এভাবেই রাখি, যেহেতু ঝটপট কোটা হয়ে যায়। এই জন্য কী করি, ওভাবেই রেখে দিই। যখন রান্না বা খাওয়ার প্রয়োজন হয় তখন বের করে সুন্দর মতো কুটে নিই। তবে দেখেছেন মাছগুলো কিন্তু সপ্তাহখানেক আগের হলেও একটুও কিন্তু পেট টেট নরম হয়নি বা সমস্যা হয়নি। যদি আপনারা টাটকা মাছ কিনতে পারেন তো সে পর্যায়ে এসে এভাবে রাখতে পারবেন। কিন্তু পচা মাছ কিনে যদি ফ্রিজে রেখে বলেন, আপু আপনার কথায় শুনে আমি ফ্রিজে রেখে মাছটা আমার নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু সেখানে আমার করার কিচ্ছুই থাকবে না। আমি না অনেককেই পাবদা মাছ অনেকভাবে খেতে দেখেছি, কিন্তু বিশ্বাস করুন, বিশেষ করে আমার আম্মুকে আলু, টমেটো, পটল, তারপরে চাইলে সে উস্তে দিয়েও রান্না করে, আবার অনেক সময় না বেগুন দিয়েও রান্না করে, কিন্তু সেগুলো খেতে মজা হয়। কিন্তু আমি যখন রান্না করি তখন না আমার কাছে, বিশ্বাস করুন, এই ঝাল পেঁয়াজ একটু কড়া করে দিয়ে একটু ধনেপাতা, এছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। আপনি এভাবে একটু চচ্চড়ি করবেন, নিচে হালকা হালকা করে একটু পোড়া পোড়া লেগে যাবে, সাদা গরম ভাতের সাথে এটা যেন অমৃত সমান, তাই না বলুন? নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। তারপর রান্নাবাড়া শেষ করে এই যে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে পড়েছি। মেজোটাকে রেখে গিয়েছি, বড় আর ছোট পুট্টুলিটাকে নিয়ে যাচ্ছি একটু হসপিটালের উদ্দেশ্যে। এই যে নিম্নচাপ আর বৈরী আবহাওয়ার কারণে বাচ্চাগুলো একেবারে শীতে ঠান্ডায় নাস্তা নাবুদ অবস্থা। পুটুলি বাবার তো জানেনই একটু শ্বাসকষ্টজনিত সমস্যা, ওকে তো সারা শীতকাল ভোর আমাকে নেবুলাইজ করতে হয়। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সে ভালো ছিল, কিন্তু ইদানিংকালে দেখছি একটু একটু ঠান্ডা লাগতে শুরু করেছে। তো আমি কি করেছি, প্রথম পর্যায়ে এই জন্য ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা লাগলে আমি সাধারণত প্রাথমিক পর্যায়ের চিকিৎসাটা বাড়িতেই দিই। আমি জানি এখনও যদি আমি ডাক্তারখানায় যে যাচ্ছি তারা কি ওষুধ দিবেন, তারপরেও একটু নিয়ে দেখিয়ে আসা আর কি, যদি কোনো রিস্ক থেকে না যায়, যাতে বাচ্চাটা নেবুলাইজ দেওয়ার ফলে কষ্ট না পায়। আর বড় ছেলেটার ইদানিংকালে এত বেশি কাশি হয়েছে, মানে কাশতে কাশতে বমি করে দিচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুই বাচ্চাকে সুন্দর সহি সালামতে দেখিয়ে আসতে পেরেছি। আসলে ঠান্ডার এই বৈরী আবহাওয়ার কারণে না হসপিটালে তেমন কোনো ভিড় ছিল না। এদিকে দেখুন, বাড়িতে এসে দেখি কর্তামশাই আমাদের জন্য অনেকগুলো পুরি নিয়ে এসেছে। পুরিগুলোর কি দারুণ কালার দেখুন। ভিডিওটা এমনভাবে দেখে বুঝতেই পারছেন আমি একটু কিছু শর্টস নিয়েছিলাম, যার জন্য সেই শর্টসগুলো আপনাদের সাথে তো শেয়ার করেছি। আর এই যে পুরিটা দেখছেন কি দারুণ দেখতে, সাথে এই এতগুলো কাঁচামরিচ দিয়েছে। একটু ট্রাই করে দেখছিলাম, বিশ্বাস করুন কাঁচামরিচটাই পাচ্ছি না বরবটি চিবাচ্ছি বুঝতেই পারছিলাম না। আর সাথে এনেছে অনেকগুলো বিরিয়ানি। কর্তামশাই ভেবেছে বাচ্চারা যেহেতু অসুস্থ আমি হয়তো রান্নাবাড়া করতে পারবো না, কত চিন্তা আমার জন্য আমার কর্তামশাইয়ের। ইনশাল্লাহ বলতে মোটেও ভুল করবেন না, কিন্তু তা না হলে কিন্তু নজর লেগে যাবে। কোথায় বলুন তো? আমার কর্তামশাই, আবার আমার খাবারেও। দেখুন, আমি গতদিন যখন শহরের ভিডিও
ঘির ভিডিও আপলোড করেছিলাম তখন অনেকেই কমেন্ট করেছিলেন আসলে ডিটেলস ভিডিওতে খুঁজে পাননি আমি কিভাবে ঘি বানিয়েছি। তো এই যে এখন একটু শর্টকাট ওয়েতে দেখিয়ে দিচ্ছি। আমি অনেক দিন যাবৎ প্রায় মাসখানেক বলতে পারেন এখানে সর জমিয়েছি। এই যে সরগুলো এখান থেকে কিছুটা নিয়ে ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়েছি একদম বরফ ঠান্ডা পানি আর সাথে আবার কয়েক টুকরা বরফও দিয়েছি। এই যে এখান থেকে এক টুকরা বরফও দিয়েছি এর ভিতরে, যা তখন মনে হলো যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো এটা দিয়ে না আমি আসলে এই শর্টটাকে কয়েকবারে ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যখন আপনারা 2-3 বার ব্লেন্ড করবেন তখন দেখবেন এরকম লিকুইড লিকুইড ভাব আছে, 3 বার 4 বারও হতে পারে সেটা, কিন্তু তারপর যখন আপনারা আস্তে আস্তে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে পালস দিয়ে দিয়ে ব্লেন্ড করবেন তখন দেখবেন আস্তে আস্তে সর থেকে মাখনগুলো ছাড়তে শুরু করেছে। এই যে দেখুন আমি কিন্তু 3 বার দেওয়া হয়ে গেছে, তারপরেও দেখেছেন আমার মিশ্রণটা কিন্তু এখনও লিকুইড পর্যায়ে আছে। এই যে দেখুন আস্তে আস্তে করে উপরে দানা বাঁধতে শুরু করেছে। একবার ব্লেন্ড করার পরে এই যে দেখুন বেশ খানিকটা মাখন জমে গেছে উপরে। আমি আরো কয়েকবার ব্লেন্ড করব। আসলে পাশে রাইস কুকারে আমার ভাত রান্না হচ্ছে, যার জন্য একটু ধোয়ায় আপনাদের অসুবিধা হতে পারে। আমি এখানে একটা পরিষ্কার শুকনা কড়াই নিয়ে নিয়েছি যাতে আমি মাখনটা গলাবো আর ঘিটা জাল করব আর কি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা এই কালো কালো অংশগুলো অনেক সময় হয় না ওই যে দুধের হাঁড়ির সাইড পুড়ে যায়, সেই সরগুলো আমি কেকে তারপরে সরের সাথে জমা করি আর এই কালো অংশগুলো সেইগুলো। এটা ভয় পাওয়ার কিছু নাই। তো চলুন আরো কিছু একত্রিত করে তারপরে জাল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই দেখুন আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাই। এই যে যখন আপনারা সরগুলো এইভাবে নেবেন না, এই সরের সব তো পানি আমরা ঝরিয়ে ফেলতে পারি না, তারপরে কি করবেন এই যে এইভাবে কাপ করে রাখলে না এই পানিটা বের হয়ে যাবে। আবার আপনারা সর কীভাবে ধোবেন অনেকে যদি জিজ্ঞাসা করেন তো তাদের জন্য বলবো এই যে এইভাবে করে রেখে এইভাবে কাপ করলে না এই যে পানিটা আলাদা হয়ে যাচ্ছে, এইভাবেই আলাদা করে হাতে টাতে মাখিয়ে সর ধোয়ার প্রয়োজন নেই। এই মাখনটা এই যে এইভাবে নাড়িয়ে নিয়ে এইভাবে করে ছেঁকে দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। যে দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে মাখনটা এইভাবে ধুচ্ছি এই যে আস্তে করে দিলে না পানিটা সমস্তটা পড়ে যাচ্ছে, কিন্তু এই যে সমস্ত মাখনগুলো আমি একইভাবে ধুয়ে নিয়ে ঘিটা জাল করতে বসিয়ে দিয়েছি। তো প্রথম পর্যায়ে আপনার ঘিটা কিন্তু এই পর্যায়ে একেবারে পানি পানি হয়ে থাকবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখলে 25 থেকে 30 মিনিটের ভিতরেই আপনার ঘিটা আস্তে আস্তে গলতে বা জমতে শুরু করবে। আর এই পাশে দেখুন আমার রান্নাঘরের অবস্থা, কি অবস্থা দেখছেন। ঘি বানাতে গেলে এতটা নাস্তানাবুদ হতে হয় আর এত জিনিস নোংরা হয়, সিঙ্কের অবস্থা সেটা আর আপনাদের না দেখাই পরে মান সম্মান আমারই থাকবে না। তো যাই হোক চলুন ঘিটা এখানে জাল হতে থাক আর হাতের অন্যান্য আনুষঙ্গিক সমস্ত কাজ শেষ করি। আর এই যে জায়গাপত্র মুছে একেবারে ক্লিন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন মিনিট 20 পরে আমার ঘির কালারটা এমন হয়েছে। আপনারা যদি সাদা সাদা ঘি খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। তবে সাদা সাদা টাইপের যে ঘিগুলো দেখতে হয় না সেগুলো খুব বেশি দিন রাখা যায় না, ওগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে হয়। তো আমি ঘির কালারটা আর একটু ডার্ক চাই বা একটু লালচে টাইপের ঘি চাই, তো সেজন্য আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিব। যার জন্যে কি হবে ঘির কালারটা একটু কালচে হলেও আমি ঘিটা অনায়াসে বাইরে রাখতে পারবো মাসের পর মাস বা বছরের পর বছর। যদিও আমি জানি আমার এই ঘিটা মাসের পর মাস বা বছরের পর বছর যাবে না, খুব বেশি হলে টেনে টুনে 15 থেকে 20 দিন বা 1 মাস, এর বেশি আমার ঘি থাকে না। আমার বাচ্চারা আমি এত বেশি পছন্দ করি আর কি। আর এই শীতের সকালে যখন কিছু রান্নাবাড়া করতে ইচ্ছে করে না,
বিশেষ করে সকাল দিকে তখন কি করি, এই গরম ভাত, আলু ভর্তা, ঘি আর একটু ডিম ভাজা করে দিই। আমার যেমন খাবারটা ভীষণ পছন্দ, বাচ্চা কর্তামশাই সহ প্রত্যেকের এই খাবারটা ভীষণ পছন্দ। এখন যে ইন্ডাকশন চুলাটা আমি পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সংসার জীবনের প্রথম ইন্ডাকশন চুলা। আসলে বাড়িতে তো আমরা এইসব চুলায় রেঁধে বেড়ে অভ্যস্ত ছিলাম না, তো এখানে আসার পরে দেখি শাশুড়ি মায়ের এই ইন্ডাকশন চুলা আছে, কিন্তু উনি ওটা ব্যবহার করেন না, কারেন্টের ভয় পান। তারপর এখানে দেখুন আরেকটা জিনিস দেখাই, আমার গ্যাসের চুলা সংযোজন করে দিয়েছে কর্তামশাই। আমি যে কি ভীষণ খুশি হয়েছি এটার জন্য। আমি সহ আমার বাচ্চারা আসলে গ্যাসের চুলা না থাকাতে ইনফ্রারেড আছে একটা ইন্ডাকশন, তো ইনফ্রারেডে সেইভাবে দই পিঠাটা তৈরি করা যায় না। আমার বাচ্চাদের ভিতরে একটা ক্ষোভ আর কি। তো যাই হোক, গ্যাসের চুলাটা লাগিয়ে দিয়েছি। পরে কোনো একদিন আপনাদেরকে গ্যাসের চুলার ইতিহাস বলবো। এখন দেখুন আমার ঘিটা তৈরি হয়ে গেছে। ঘিটা আমি নামিয়ে রেখে মৃদু গরম অবস্থায় রেখে এখন বয়মে ঢালতে গিয়েছিলাম। তো দেখুন আমি একটু ছেঁকে তারপর বয়মে ঢালতে চেয়েছিলাম, তো ছাঁকনিটা যেই বয়মের মুখে ধরেছি, যেই ঘিটা আমি ঢালতে শুরু করেছি, ছাঁকনিটা অমনি বেঁকিয়ে গিয়ে ঘি আমার দেখলেনই তো খানিকটাই বাইরে পড়ে গেল। তো দেখেছেন ঘির কালারটা কি দারুণ এসেছে, মনে হচ্ছে না এখনই ঢকঢক করে খেয়ে ফেলি। আমার না এই কালার বা এই টাইপের ঘিটাই পছন্দ। আর ঘির ঘ্রাণ বা সুঘ্রাণের কথা কি বলবো আপনাদেরকে, সারা বাড়ি যেন ম ম করছে এই ঘির সুঘ্রাণে। কালারটা দেখুন একবার, এই যে দেখুন আমার 1 কেজি দুধের সরে এই যে এতখানি ঘি হয়েছে, বয়ম ভর্তি হয়ে আবার এতটুক ছিল। এই জন্য আমি এই প্লাস্টিকের পাত্রে নিয়েছি, আপনারা চাইলে কাচের পাত্রেও সংরক্ষণ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।